আলৌকিক চ্যানেলে আজকে আপনাদের আবারও শোনাতে যাচ্ছি দাদুর ঝুলি থেকে রূপগঞ্জ গ্রামের আড্ডার ঠাকুরমশাই দীনানাথ আচারিয়ার মুখে বলা জুড়া ও শুভ আত্মার একটি সত্যি ঘটনা। তাহলে শুরু করা যাক। সেই রূপগঞ্জ গ্রামের কুড়েঘর, যেখানে সন্ধ্যায় 5-6 জনের একটি আড্ডা জমে। আজ দিনটা ছিল শনিবার। সকাল থেকে আকাশের মন ভালো নেই, তাই চুপ মেরে আছে। না বৃষ্টি না বাতাস, তবে একটা অস্বস্তিকর গরম বইছে। সন্ধ্যা হতেই বলাই আর কানাইয়ের সেই কুড়ে ঘরে হাজির হলেন একে একে দীনানাথ, পরাণ মাঝি ও নিমাই। ঘন অন্ধকারের মধ্যে কুড়ে ঘরে থাকা হারিকেনের লালচে আলোয় পরিবেশটা যেন আরো রহস্যময় করে তুলেছে। বাইরে ফুরফুরে হালকা বাতাসে ঘরের ভেতর কুমোট ভাবটাও বেশ কমিয়ে দিয়েছে এবং শীতল করে দিয়েছে। হঠাৎ নিমাই বলল, আজ বাজারে দেখলাম একজন লোকের হাতে অনেকগুলি তাবিজ বাঁধা। ওগুলো কিসের সেটাই বুঝতে পারেনি। সবাই মৃদু হেসে বলল, কুসংস্কার ছাড়া আর কি। কিন্তু দীনানাথ গম্ভীর গলায় বললেন, হতেও তো পারে কোনো অশুভ আত্মার রক্ষা কবচ। নিমাই এবং বাকিরা বলল, এরকম আবার হয় নাকি? দীনানাথ বললেন, তোমরা কি কেউ কখনো অশুভ আত্মা দেখেছ? সবাই বলল, না। দীনানাথ বললেন, আমি নিজে দেখেছি সেই অশুভ আত্মা। তবে একটা নয়, দুটো একসাথে। তোমাদের যদি বলি, তোমরা এখনই ভয় পেয়ে যাবে। এদিকে বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মাঝে মাঝে আকাশের গর্জন শোনা যাচ্ছে। কানাই একটা সিগারেটের প্যাকেট থেকে সবাইকে একটি করে দিতে লাগলেন। দীনানাথ সিগারেটে আগুন দিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। একদিন খবর এলো চণ্ডীগড় গ্রাম থেকে আমার বন্ধু পলাশের বিয়ের নিমন্ত্রণ। বিয়ে 2 দিন আগে যাওয়ার জন্য অনুরোধ জানালো। আগে বহুবার গিয়েছি ওই গ্রামে, অনেক মানুষ আমাকে চেনে, কিন্তু সমস্যা হলো বর্ষার দিনে ওই গ্রামে যাওয়া যাবে কিনা। কারণ সেখানে যেতে হলে মরাগঙ্গা নদী পার হতে হয়। কিছুক্ষণ ভেবে বেরিয়ে পড়লাম, কিন্তু গিয়ে দেখি যা ভাবলাম তাই। নদী পার হওয়ার জন্য কোনো মাঝি নেই। কী করব বুঝতে না পেরে একটি নৌকায় উঠে ছাউনির নিচে অপেক্ষা করতে লাগলাম। বেশ রাত হয়ে গিয়েছিল। সারাদিনের দৌড়ঝাঁপ আর বৃষ্টির হালকা বাতাসে কখন যে 2 চোখে ঘুম জড়িয়ে এলো নিজে বুঝতে পারিনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙল। উঠে দেখি একটা ব্যক্তি, পরনে মলিন ধুতি আর গলায় একটি গামছা। সে বলল, এটা তার নৌকা। আমিও বুঝলাম সেই এ নৌকার মাঝি। আমি তাকে সবটা খুলে বললাম কি করে এই নৌকা উঠে বসলাম। সে বলল, ঠিক আছে, আজ রাতটা থাকলে তার কোনো অসুবিধা নেই। সে আমার পাশে বসে রইল। আমার আর ঘুম আসছিল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এত রাতে নৌকায় কি করতে এসেছে? প্রথমে কিছু বলল না, পরে দেখি ফুপিয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম আবারও কি হয়েছে। তারপর সে যা বলল বিশ্বাস করা খুবই কঠিন। সে নিচু জাতের একটি মেয়েকে বিয়ে করায় তার পরিবার তাকে ত্যাগ করেছে। গ্রামের লোকেরাও তাকে তাড়িয়ে দিয়েছে। সে এখন নদীর ধারে একটা ছোট কুড়ে থাকে। সে মাছ ধরে তার স্ত্রী বিক্রি করে। কিন্তু যেদিন তার স্ত্রী মারা যায়, সেদিন সকালবেলায় তার স্ত্রীকে গ্রামের লোকেরা আবারও অপমান করে। সেই অপমান সহ্য করতে না পেরে তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেও আবারও একা হয়ে যায়। এত কষ্টের মধ্যেও তার স্ত্রী মৃতদেহটা নিয়ে শ্মশানে গিয়ে আগুন ধরায়। কিন্তু তার পরিবার আর গ্রামের লোক এতটাই নিষ্ঠুর, হাত পোড়া দেহটাও সম্পূর্ণ করতে দেয়নি। ছিন্ন ভিন্ন করছিল শ্মশানের সেই অবস্থাটা। অগত্যা সে তার স্ত্রীর মৃতদেহটা নিয়ে বাড়ি চলে আসে এবং সাহায্যের জন্য এদিক সেদিক করতে থাকে। এখন সে আমার পা জড়িয়ে ধরে বলল, তার স্ত্রীর মৃতদেহটা মরা গঙ্গার মাঝখানে ভাসিয়ে দিতে তার সহায়তা করার জন্য। আমি ভাবলাম সে তো কোনো দোষ করেনি। আবার অন্যদিকে এটাও ভাবছিলাম, হাত পোড়া দেহ, যে দেহটা নাকি একবার শ্মশান থেকে ফিরে বাড়িতে গিয়েছে, সেই দেহটা আবার নিয়ে আসা।
এই কাজটা কতটা ভয়ঙ্কর ছিল কল্পনারও বাইরে। তারপর তার বাড়িতে গিয়ে উঠলাম, গিয়ে দেখি সত্যি একটা দেহ পড়ে আছে। তার দেহটাকে নিয়ে কোনো রকমে নৌকার সামনে নিয়ে এলাম এবং মাঝ নদীতে ভাসিয়ে দিব বলে স্থির করলাম। এখানে এসে দীনানাথ একটু চুপ করলেন। ঘরের বাইরে তখন প্রবল ঝড়, হারিকেনের আলো কাঁপছে, সবাই মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনছে। দীনানাথ জল খেয়ে আবারও একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলেন। নৌকা যখন মাঝ নদীতে হঠাৎ একটা জোরো হাওয়া এলো, মনে হলো দেহটা নড়ছে। আমি মাঝিকে বললাম তাড়াতাড়ি দেহটা ভাসিয়ে দেওয়ার জন্য। সে অনেকক্ষণ চুপ করে দেহটার দিকে তাকিয়ে রইল। আমি ভাবলাম হয়তো শেষ দেখাটা দেখে নিচ্ছে। শেষ দেখা যে এমন নীরব হয় তা বুঝতে পারেনি। তারপর যখন দেখলাম দেহটা আবারও কাঁপছে, আমি তাকে চিৎকার করে বললাম তাড়াতাড়ি দেহটা ছাড়ো। কিন্তু মাঝি যা বলল এখন আমার গা শিউরে ওঠে। মাঝি বলল ছাড়ার জন্য এত দূর আসেনি আমি। তারপর দেখি মাঝির দেহ ধীরে ধীরে একটা কালো ছায়া পরিণত হচ্ছে। সেই বিকটভাবে হাসতে লাগলো। সে বলল তার স্ত্রীর মৃত্যুর পর সেও আত্মহত্যা করেছে, কিন্তু তার স্ত্রীর দেহ যদি ওই ঘরে থাকে তাহলে তারা একসাথে হতে পারবে না, আর তার স্ত্রীর দেহটা পচে গলে ওইখানে শেষ হবে। এই জন্য সে আমার সাহায্যের হাত বেরিয়েছে। এরপর দেখি পড়ে থাকা দেহটা উঠে দাঁড়ালো। বিশ্বাস করো, সেই দুই অতৃপ্ত আত্মার ভয়ঙ্কর হাসি কি ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছিল বলার ভাষা নেই। মনে হচ্ছিল আমার প্রাণটা বেরিয়ে হাতে চলে আসবে। তারপর তারা বলল তোমাকে কিছু করব না, কারণ তোমার জন্যই আমরা একসাথে হয়েছি, কিন্তু এই গ্রামের কাউকে ছাড়বে না। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি গ্রামের মানুষ আর পাশে রাখা দুটি মৃতদেহ। সবাইকে সবটা খুলে বললাম। তারপর গ্রামের লোকজন ভয়ে দেহ দুটোকে শ্মশানে নিয়ে গিয়ে সঠিকভাবে দাহ করে পাপ মোচনের চেষ্টা করে। আমি আর বন্ধুর বিয়েতে যাইনি, সেদিনই বাড়ি চলে এলাম। এই বলে দীনানাথ চুপ করে বসে রইলেন। বাইরে বৃষ্টিটাও ততক্ষণে থমে গেছে, শুধু মাঝে মাঝে ব্যাঙের ডাক। সবাই নিস্তব্ধ। তারপর সবাই উঠে দাঁড়ালো এবং বলাই আর কানাইকে সেদিনের মতো বিদায় দিয়ে সবাই যার যার নিজের বাড়িতে চলে গেল। ধন্যবাদ শ্রোতাগণ।